2024-এর জেনারেল ইলেকশনে কংগ্রেসের রেজাল্ট ভারতবর্ষের নিরিখে খুব ভালো হলেও পশ্চিমবঙ্গে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। এবং কংগ্রেসের যে দুটি আসন 2019 সালে কংগ্রেস জিতেছিল তার মধ্যেও একটি হারাতে হয়। অধীর চৌধুরী বহরমপুর থেকে হেরে যান। তারপর কংগ্রেস সামনেই আমাদের উপনির্বাচন আছে 5টি কেন্দ্রে, এবং তারপরে 26-এর রোডম্যাপ কী হবে সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি পেয়েছি কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারকে। শুভঙ্কর দার সাথে কিছু কথা বলবো, আগামী দিনে কংগ্রেস কোন পথে এগোবে। শুভদা, তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। প্রথম যে প্রশ্নটা তোমাকে করব, আজকে একটা সাংগঠনিক বৈঠক হলো, এই সাংগঠনিক বৈঠকে কি কি আলোচনা হলো এবং কি ফল বেরোলো সেটা যদি তুমি একটু বলো, কংগ্রেস কোন দিকে এগোবে। যে কোনো রাজনৈতিক দলে কিছু সময় পরপর তার সাংগঠনিক বিষয়, তার পার্টি লাইন, এসব নিয়ে বিভিন্ন মিটিং হয়। তারই অঙ্গ হিসেবে লোকসভার সাধারণ নির্বাচন 2024-এ যে লোকসভা নির্বাচন হলো, নির্বাচনের পর এই প্রথম রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এবং দিল্লির যারা আমাদের এআইসিসির অবজারভার তাদের উপস্থিতিতে আমাদের একটি সভা আজকে মৌলালী যুবকেন্দ্রে হয়েছিল। সেখানে প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে নির্বাচনে হার জিত আছেই, এটা নির্বাচনের একটি অঙ্গ। যে কোনো রাজনৈতিক দল কোনো সময় জেতে, কোনো সময় হারে, এটাই হচ্ছে ভারতবর্ষের বিউটি অফ ডেমোক্রেসি। এইখানে কংগ্রেসের যে রেজাল্ট হয়েছে বা কংগ্রেসের যে পারফরমেন্স পশ্চিমবাংলার ক্ষেত্রে, এই বিষয়ে আলোচনা তো একটা দিক আছে, কিন্তু যে মূল দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেই প্রথম বিষয়টি ছিল লোকসভায় বিরোধী দলনেতা। আজকে টোটাল হাউস তারা সবাই মিলে চেয়েছেন যে রাহুল গান্ধী যাতে লোকসভার বিরোধী দলনেতা হন। তার হাতেই ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব পড়লে সঠিকভাবে যে আরএসএস এবং বিজেপির যে আজকে ভারতবর্ষের বিচ্ছিন্নতাকামী শক্তিকে আরও প্রশ্রয় দেওয়া, ধর্ম এবং জাতির নামে রাজনীতির যে ধারা, তার বিরোধিতা করা যাবে এবং ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করার ক্ষেত্রে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। তাই আজকের সবাই মিলে আমরা এই পুরো হাউস সিদ্ধান্ত নিয়েছে যে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি, নাম্বার 1। নাম্বার 2, সাংগঠনিক বিষয়ে প্রদীপ ভট্টাচার্য মহাশয় রেজলিউশন আজকে পড়েছেন এবং আপনাদের বলি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের এই মিটিং শুরু হয় তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী খুব অবাক কাণ্ড যে তিনি হেরে গিয়েছেন। তার কারণ যে ধর্মের এমন বিভাজন হয়েছে, যে কারণে আজকে মুসলমান এবং হিন্দু এই দুটো জায়গায় এমনভাবে ভাগ হয়ে গিয়েছে, যে কারণে অধীর চৌধুরীকে তার খেসারত দিতে হয়েছে। এবং অধীর চৌধুরীর হেরে যাওয়াটা ভারতবর্ষের রাজনীতিতে এক মানে বটগাছের পতন হিসেবেই রাজনৈতিক মহল দেখছে। আমরা সবাই মিলে এটা আশা করেছিলাম যে অধীর চৌধুরী জিতবেন, কিন্তু যে কোনো কারণে হোক, না আমরা হিন্দুর হতে পেরেছি, না আমরা মুসলমান হতে পেরেছি। বহরমপুর সিটের ক্ষেত্রে সে জায়গায় অধীর চৌধুরী তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি। আমরা খুব আশা করেছিলাম যে তিনি জিতবেন। তাকেও আমরা বললাম যে ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস। তিনিও মনে করেন যে লড়াই করতে হবে, রাস্তায় থাকলে কাউকে লিকুইড করা যায় না। এরপরে তার কারণ মুসলমান সম্প্রদায় হয়তো বহরমপুরে ভেবেছে যে দীর্ঘদিন তারা কেউ কোনো মুসলমান এমপি পাননি, তারা সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবার যারা হিন্দু তারা ভেবেছেন যে বিজেপির প্রার্থীকেই মনে হয় ভোট দিয়ে দিলে, অর্থাৎ পুরো মেরুকরণের রাজনীতিটা যারা আমাদের বিপক্ষে ছিলেন তারা পুরোভাবে এটাই ইউটিলাইজ করেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে মালদা থেকে গনি খান চৌধুরী পরিবারের আমাদের এইচ খান চৌধুরীর পুত্র, যিনি আগে বিধায়ক ছিলেন, ঈশা খান চৌধুরী, তিনি মেম্বার অফ পার্লামেন্টে জয়লাভ করেছেন লোকসভায় মালদার দক্ষিণে। তাকে আমরা সবাই মিলে অভিনন্দন জানালাম, স্বাগত জানালাম। সঙ্গে সঙ্গে যত প্রার্থী আমাদের ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা খুব কঠিনভাবে লড়াই করেছেন, তাদেরও আমরা অভিনন্দন জানালাম এবং কোনোভাবে আমরা চাইনি যে তারা কোনোভাবে হতোদ্যম হোক। এবং তারাও বললেন যে সবাইকে আজকে আরও
বেশি মনোবল নিয়ে তাদের রাস্তায় থাকতে হবে এবং লড়াইয়ে থাকতে হবে। এরপর যেটা সাংগঠনিক বিষয় আলোচনা হলো, সেই সাংগঠনিক বিষয়টিতে আপনারা জানেন যে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি আমাদের খাড়গেজি হয়েছিলেন। তারপরে যারা যারা যে রাজ্যে সভাপতি হিসাবে চালাচ্ছেন তারা কিন্তু টেম্পোরারি হিসাবে চালাচ্ছিলেন। তো আমাদের রাজ্যের সভাপতিও টেম্পোরারি হিসাবে চালাচ্ছিলেন। আগামী দিনে টোটাল ইনফ্রাস্ট্রাকচার কি হবে, সংগঠনের এআইসিসির যিনি সাধারণ সম্পাদক আমাদের রাজ্যের অবজারভার মীর সাহেব, তিনি সবিস্তারে বলেছেন যে দেখুন বিগত দিনে কি হয়েছে, অতীত কি ছিল, এগুলো না ভেবে আগামী দিন কি করে আমাদের ভালো করা যায় এই বিষয়ে আমাদের সবাইকে আলোকপাত করতে হবে, আমাদের পজিটিভ সেন্সে এগোতে হবে। আগে আমরা অনেক কিছু আমাদের কমই ছিল, ডেফিসিয়েন্সি ছিল, সেক্ষেত্রে আমরা করতে পারিনি। এখন আগামী দিনে আমাদের কিভাবে করতে হবে সবাইকে একত্রিত করে, এই কথাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেই বেসিসেই আমাদের বক্তা যারা ছিলেন তারা বলেছেন, আমাদের যারা আজকে ওখানে বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন, আমাদের পিসিসির সেক্রেটারি যারা ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারা অনেকে তাদের মত রেখেছেন। কিন্তু সর্বোপরি যে বিষয়টা কংগ্রেস মনে করে সেটা হচ্ছে যে পার্টি লাইন অ্যান্ড পার্টি পলিসি, এই দুটো যদি সঠিক থাকে এবং পার্টির রোডম্যাপ তখনই ঠিক হবে যখন দেখা যায় যে আমরা সর্বভারতীয় দল, আমাদের রাজস্থানে যে সিদ্ধান্ত নিতে হয় পশ্চিমবাংলার ক্ষেত্রেও সেই সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আঞ্চলিক দলেরা তারা লোকাল অনেক বিষয়ের ওপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমরা সর্বভারতীয় দল হিসাবে আমাদের অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিসের বিষয়, আমাদের পররাষ্ট্র নীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো দেখবেন যে কোনো ক্ষেত্রে ছোটোখাটো যে দলগুলো বা আঞ্চলিক দলগুলো তাদের নিতে হয় না। কিন্তু ইন্ডিয়া নামক যে প্ল্যাটফর্মটা ভারতবর্ষে তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মটার প্রথম প্রাইমারি লক্ষ্য হচ্ছে ভারতবর্ষে যে তানাশাহি চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং তারা যে আজকে দুর্বল, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের যে অর্থনৈতিক আজকে বিকাশ পুরো নষ্ট হয়ে গেছে, এবং শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি আজকে প্রবলভাবে দেখা দিয়েছে, এটা কংগ্রেসের আমলে কোনোদিন হয়নি। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি বলুন, এখানে নিট বলুন, এখানে নেট বলুন, আজকে কি ভয়ঙ্কর একটা অবস্থা। প্রায় আপনি ধরে নিন 9 লক্ষ স্টুডেন্ট, 24 লক্ষ স্টুডেন্ট, তার মানে ভারতবর্ষের আগামী প্রজন্ম যে ফিউচার অফ ইন্ডিয়া সেটাই ধ্বংসের মুখে। অতএব কংগ্রেস তো এখানে চুপ করে বসে থাকতে পারে না। তাই আজকের এই মিটিংয়ের পর ছাত্র পরিষদের ডাকে সৌরভ চক্রবর্তী সভাপতি, সৌরভ প্রসাদ আমাদের সভাপতি, তার নেতৃত্বে সবাই মিলে আমরা মৌলালি পথ অবরোধ করি এবং আমরা দৃষ্টি আকর্ষণ করি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, কেন্দ্রের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, তো ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের যারা হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স হচ্ছে ভারতবর্ষের স্টুডেন্ট কমিউনিটি, ছাত্র বা ছাত্রী, তারাই যদি আজকে পুরো তাদের লক্ষ্যভ্রষ্ট হয়, দিকভ্রষ্ট হয়, তারা যদি তাদের রাস্তা হারিয়ে ফেলে এবং সেটা যদি রাষ্ট্রের দ্বারা হয়, যাদের তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই ছেলে মেয়েদের ভোটে যারা কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, তারা যদি কোনোভাবে সরকার সঠিকভাবে চালনা না করতে পারেন, সেই কারণে আজকে গতকাল রাহুল গান্ধী তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন তিনি 2 দেশের যুদ্ধ নাকি থামিয়ে দিতে পারেন, তিনি নাকি যুগপুরুষ, কেউ কেউ তাকে এই কথা বলেন। তাহলে তিনি কোশ্চেন লিকেজের মতো যে ঘটনা ধারাবাহিকভাবে হচ্ছে, এর তারা বিরোধিতা করতে পারে না। আসল কথা যে কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে তারা ভারতবর্ষকে ভেঙে চুরমার করে দিতে চায়। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আগামী দিনে ভারতবর্ষে এই তানাশাহী সরকারটি, বিজেপি এবং আরএসএস এর যে বিচারধারা, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। যেভাবে হোক বিজেপিকে আটকাতে হবে। এবং আঞ্চলিক দলের সম্পর্কে অনেকে প্রশ্ন করেন, সে তৃণমূল হতে পারে, অন্য রাজ্যে অন্য আঞ্চলিক দল হতে পারে। আমরা মনে করি এরা বড় আমাদের কাছে বিপদ নয়। সাময়িকভাবে এরা আমাদের অত্যাচার করবে, এরা ক্ষমতায় থাকবে, আমাদের এমএলএ ভাঙিয়ে নেবে, কিন্তু আলটিমেটলি এদের কিন্তু সেইভাবে চালিকা শক্তি বেশি থাকবে না। এরা কিন্তু বেশি সেইভাবে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এরা কিন্তু হৃষ্টপুষ্ট হতে পারবে না।
কেন পারবে না? তার কারণ এই পার্টিগুলোর আয়ু কিন্তু বহু জায়গায় বেশি দিন নয়। আজকে মায়াবতীকে দেখুন, কিন্তু বিজেপি নামক শক্তিকে আজকে কিন্তু বন্ধ করতে হবে। আমরা বিজেপিকে যদি বন্ধ করতে পারি, অটোমেটিক্যালি তৃণমূল দুর্বল হবে। তার কারণ বাইনারি যে পলিটিক্সটা হচ্ছে, আইদার বিজেপি নচেত তৃণমূল, আইদার এদিকে মুসলিম ওদিকে হিন্দু। আমাদের কিন্তু বোঝাতে হবে যে হিন্দু মুসলমান বিষয় নয়, বিষয়টা মন্দির মসজিদ নয়, বিষয়টা হাসপাতাল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা কোনো জায়গায় অনেক সময় আমরা রাজ্যের অত্যাচারের কারণে আমরা বলছি তৃণমূলই আমাদের প্রথম শত্রু, কিন্তু অনেক সময় আমাদের ভাবতে হবে যে প্রথমে বিজেপিকে আমরা খতম করলে তবেই তৃণমূলের পক্ষে বিরুদ্ধে আমাদের লড়াইটা সঠিকভাবে করা যাবে। তা না হলে আমরা যদি শুধু তৃণমূলের বিরুদ্ধে বলি, বিজেপির বিরুদ্ধে সঠিকভাবে আমরা সমহারে আক্রমণ না করতে পারি, তাহলে তৃণমূলের যে ভোটটা ভাঙছে, সেই যারা তৃণমূলকে সমর্থন না করে অন্য কাউকে ভোট দিতে চান, সেই ব্যক্তিরা ভাবছেন তৃণমূলের থেকে শক্তিশালীটা কে। সেই জায়গায় তারা দেখছেন যে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে ঐক্য হয়েছিল, সেই জায়গায় তারা ভাবছেন যে এটা দুর্বল, এখানে বিজেপিকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়। তো কংগ্রেসের আমার মনে হয় এই বিচারধারাটাতেই চলা প্রয়োজন, যে আমি নিজেকে কিভাবে শক্তিশালী করি। আপনি দেখবেন যে কোনো হিউম্যান বডি, যদি মানুষ তার শরীরটা দুর্বল হয়, যে কোনো ভাইরাস তাকে আক্রমণ করে। আমি প্রথম মনে করি কংগ্রেসের ছাত্র সংগঠন, কংগ্রেসের যুব সংগঠন, মহিলা সংগঠন, কৃষক সংগঠন, আদার্স গণসংগঠন, শ্রমিক সংগঠন, সবাইকে আলাদাভাবে রিভ্যাম্প করা দরকার, রিবিল্ড করা দরকার, করে কংগ্রেসকে একেবারে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করা দরকার। কংগ্রেস নিজে যখন শক্তিশালী হয়ে যাবে, তখন আমি মনে করি যে কার সঙ্গে আমরা সরকার তৈরি করব যদি প্রয়োজন হয়, সেটা কিন্তু এমন কোনো সমস্যার সৃষ্টি হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার লোকালিটিতে আমাকে আমার মতো সংগঠন তৈরি করতে হবে, যাতে আমার পাশের বাড়ির মানুষটি বেরিয়ে বলে যে না, কংগ্রেসের প্রতিনিধি এখানে আছে, কংগ্রেসের প্রতিনিধি সমস্যার সময় আমার পাশে থাকে, হাসপাতালে ভর্তির সময় আমার পাশে থাকে, যে কোনো সমস্যায় পড়লে সে আমায় ছেড়ে যায় না, তার পতাকা থাকে। এইটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আলটিমেটলি আমি মনে করি যে আগামী দিনে কংগ্রেস শক্তিশালী হলে, কার সঙ্গে পরে জোট করলাম, 2004-এ তো আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলাম, পরে সিপিএমকে নিয়ে সরকার তৈরি করেছি। মহারাষ্ট্রে তো আমরা শিবসেনার বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাকে নিয়ে আমরা সরকার তৈরি করেছি। আমরা নির্বাচনে যাওয়ার আগে নাও জোট করতে পারি। আর সত্যিই যদি নির্বাচনে যাওয়ার আগে জোট হয়, সেটা যেন নির্বাচনের ঠিক 15 দিন আগে, 1 মাস আগে জোট না হয়, সেটা যাতে দীর্ঘস্থায়ীভাবে জোট তৈরি করে বিভিন্ন আন্দোলন মুভমেন্ট, বিভিন্ন প্রসেশন, বিভিন্ন কার্যক্রম, প্রেস কনফারেন্স এবং একত্রিতভাবে প্রার্থী ঘোষণাটাও যাতে একত্রিতভাবে হয়। তা না হলে আমাদের যে অবস্থাটা আমরা তৃণমূলের সঙ্গে দেখেছিলাম, ওদের সঙ্গে যখন জোট হয়েছিল, তখন কলকাতার রাজভবন থেকে 300 কিলোমিটার দূরে কংগ্রেসের কোনো ফ্ল্যাগ ছিল না 2011 সালে। পরিণামে পুরো সাউথ বেঙ্গল জুড়ে কংগ্রেসের ফ্ল্যাগ না থাকার কারণে আইডেন্টিফিকেশনই নষ্ট হয়েছিল। ঠিক একই কারণে এবারেও আপনি দেখুন, প্রদীপ ভট্টাচার্য কলকাতায়, তারপরে যুব কংগ্রেসের সভাপতি উলবেড়িয়ায়, তারপরে কাঁথি, এদিকে বনগা। আপনি ভাবতে পারছেন মধ্যিখানে কোনো কংগ্রেসের ফ্ল্যাগ নেই। আপনি যে পোশাকটা প্রত্যেক দিন পরেন, ওই পোশাকটা না যদি আপনি পরে আসেন, যে কেউ আপনাকে আইডেন্টিফাই করতে গেলে অন্য একটা পোশাক পরে আসবেন, কুইক আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না। সেরকম কংগ্রেসের আইডেন্টিফিকেশন কি? কংগ্রেসের আইডেন্টিফিকেশন হলো কংগ্রেসের ঝান্ডা। মানুষ ভোট দেয় কাকে? একটা নামে ভোট দেয় না, নামটা পাশে থাকে, তার সিম্বলটা থাকে। সেই সিম্বলটাকে যদি আমি অনেকভাবে বিপণনের বাজার, যে যত দেখাতে পারবে, সেটা তত বেশি আমরা মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলতে পারবো, যাকে সোজা কথায় মার্কেটিং ভাষায় বলা হয় বিক্রি করতে পারবো। তো আমার মনে হয় এটা প্রত্যেকটি কংগ্রেস কর্মীকে অনুভব করতে হবে। এবং আমাদের ইয়াং জেনারেশন, তাদের নির্বাচনে যদি তারা না লড়েন, সিট যদি না পান, সেখানে তো আগামী দিনে নেতৃত্ব তৈরি হবে কি করে? আলটিমেট তো শুধু তো সংগঠন বাড়ানো নয়, আলটিমেট হচ্ছে পরীক্ষাটা হচ্ছে নির্বাচনে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তুমি সরকারে আসবে, তোমার যে সমস্ত এজেন্ডাগুলো সেগুলো তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, মানুষের তাতে উপকার হবে, মানুষ তোমার প্রতি আবার আকর্ষিত হবে। এই যে ধারাটা, এই ধারাটা আমাদের কংগ্রেস কর্মীরা কোনো জায়গায় ভাবছেন যে একে তো আমার দলের ভেতরে 5 জন কম্পিটিটার, আমি সিটটা যদিও পাই,
এটা আবার অন্যের সঙ্গে যদি অ্যালায়েন্সে যাই, এই সিটটা আদৌ আমরা পাবো কিনা। অতএব তারা নার্সিংয়ের কথা তারা কোনো সময় ভাবছেন না। এবং সব থেকে বড় জিনিস, বুথ এজেন্ট যিনি বসছেন, আমরা নেতাদের সবাই খেয়াল রাখি, অসুস্থ হলে খোঁজ রাখি, কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সব থেকে বড় ফুয়েল যেটাকে হোল্ড করার জায়গাটা, সেটা হলো যিনি নির্বাচনের দিন বুথের এজেন্ট বসেন। তার লিস্টটা কিন্তু আমরা কোনো সময় হেডকোয়ার্টারে কম্পিউটারাইজ করে রাখি না। সেই এজেন্ট যিনি বসছেন, সব থেকে সকাল থেকে সন্ধে একদম ওই ইভিএম মেশিনটা সিল করা পর্যন্ত তার যে ভূমিকা থাকে, ওই ভূমিকাটা একটা মারাত্মক ভূমিকা। তার যে নার্ভের লড়াই সে লড়ে, আমরা কোনো সময় তাদের ডেকে আমরা কোনো সময় কথা বলি না। এই জায়গাটায় আমাদের গুরুত্ব দিতে হবে। নিশ্চিতভাবে মাঙ্কি ফোর্স ইজ রেডি অ্যান্ড কংগ্রেস উইল রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড অ্যান্ড কংগ্রেস উইল ডেফিনেটলি কাম টু দ্য পাওয়ার। অলরেডি আমরা ভারতবর্ষে যে জায়গায় আছি, সে জায়গায় আজকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, আজকে 100 জন এমপি নিয়ে পার্লামেন্টের ভেতরে রাহুল গান্ধী প্রতিবাদ করবেন। এবং আগামী দিনে আমাদের যে ঈশা খান চৌধুরী এখান থেকে গেছেন, তিনি আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একা এমপি নয়, আজকে যারা যারা আমাকে জিতিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন পশ্চিমবাংলা থেকে যত কংগ্রেসের মানুষ, কংগ্রেসের বাইরের মানুষ, তারাও ভেবে নিন যে তারাও এক একজন এমপি। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর অধীর চৌধুরী বলেছেন যে আমরা খারাপ করেছি, কিন্তু আমরা রাস্তা থেকে চলে যাইনি। তাই মিটিংয়ের পর ছাত্র পরিষদের যে বিক্ষোভ আজকে প্রদর্শন, তাতে তিনি নিজে এসে নেতৃত্বে, সৌরভ প্রসাদের নেতৃত্বে তিনি অংশগ্রহণ করেছেন। এবং আমি মনে করি রাজনীতিতে জেতা হারা আছে, এবং খুব আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস, অ্যান্ড কংগ্রেস মুক্ত কোনো জায়গা কোনোদিন বেশি দিন থাকতে পারে না। আপনি দেখুন, ভারতবর্ষে 100 হয়ে গেছে, লোকে বলেছিল কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাবে, হওয়ার কোনো সম্ভাবনা নেই। কংগ্রেস রক্তবীজের বংশ, কংগ্রেস রক্তবীজের সেই গাছ, এর একটা ডাল থেকে শেকড় হয়, একটা পাতা থেকে শেকড় হয়। অতএব কংগ্রেস কর্মী মানেই যে তারা একেবারে রেডি। সেই মাঙ্কি ফোর্স বলছে আমাদের উপরে কংগ্রেসের দায়িত্ব ছেড়ে দাও একা। এবং আমি এটা মনে করি কংগ্রেসকে এককভাবে চললে শক্তিশালী করা যাবে। তবে দিল্লির সিদ্ধান্ত, ইন্ডিয়া যে প্ল্যাটফর্ম হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি যা বলবে, রাজ্য কংগ্রেস একটা তার ব্রাঞ্চেস, একটা প্রদেশ কংগ্রেস দিল্লির অধীনে, আমরা সর্বভারতীয় দল, দিল্লির কথা মেনেই চলবে। থ্যাংক ইউ দাদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।